সালামু আলাইকুম রহমতুল্লাহ। সালামু আলাইকুম রহমতুল্লাহ। পাঁচরকি বেগম আনোয়ারা ডিগ্রি কলেজ কর্তৃক আয়োজিত অনলাইন ক্লাসে তোমাদের সকলকে স্বাগত। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি সকলেই সব ভালো আছো। তো আমরা আজকে উচ্চতর গণিতের দ্বিতীয় পত্রের তৃতীয় অধ্যায় জটিল সংখ্যা সম্পর্কে আলোচনা করব। তো আমরা বিগত ক্লাসে প্রথম অধ্যায় বাস্তব সংখ্যা সম্পর্কে আলোচনা করেছিলাম। তো এখন অবাস্তব জটিল সংখ্যা সম্পর্কে আমরা আলোচনা করব। তো দেখো, জটিল সংখ্যা সম্পর্কে যে আলোচনা, প্রথমে আমরা জটিল সংখ্যা কি একটু জেনে নেই। যে সমস্ত সংখ্যাকে এরকম বাস্তবে যার অস্তিত্ব নাই, ওই সমস্ত সংখ্যাকে কি জটিল সংখ্যা বলে। অর্থাৎ অর্থাৎ যার বাস্তবতা নাই, কিন্তু কি এর এর ইমেজ আমরা অনুভব করি। কেমন, যে আমরা অনেকেই স্বপ্ন দেখি, স্বপ্নটা কি আসলে আসলে কি এটার বাস্তবের এর কোনো ভিত্তি নাই, কিন্তু বাস্তবে কি মানে এর এর ফিলিংসটা আমাদের মাঝে আছে। তো দেখো, এরকম গণিতের ক্ষেত্রে অবাস্তব কিছু নাম্বার আছে। কেমন, ধরো আই আই দ্বারা কি ইমেজিনারি নাম্বার অর্থাৎ অবাস্তব সংখ্যাকে বোঝানো হয়। তো আই 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 স্কোয়ার সমান কত আমরা জানি -1, অর্থাৎ আই সমান √(-1) এই হচ্ছে কি, অর্থাৎ নেগেটিভ মান, রুটের ভিতরে যত নেগেটিভ মান থাকবে সবই কি অবাস্তব সংখ্যা। তো আমরা কি অবাস্তব সংখ্যা সম্পর্কে জানলাম এরকম। তো এছাড়াও আর অবাস্তব সংখ্যা এরকম আছে, যদি কোনো সংখ্যাকে 0 দ্বারা ভাগ করা হয়, তো যে মান পাওয়া যায় সেটাও কি অবাস্তব, অর্থাৎ ইমেজিনারি নাম্বার, যার বাস্তবে কোনো ভিত্তি নাই। তো দেখো, এরকম যত সংখ্যা আছে এই বাস্তবে ভিত্তি নেই, এদেরকে আমরা জটিল সংখ্যা হিসেবে চিনি। তো জটিল সংখ্যা কি, দেখো যে তোমার জটিল সংখ্যার আরেকটা সূত্র হচ্ছে এরকম, যে ওমেগা সমান কত 1, ওমেগা স্কোয়ার প্লাস ওমেগা প্লাস 1 ইকুয়ালস টু 0। এরকম এগুলো দ্বারা কি এরকম জটিল সংখ্যার যে সমাধান করার জন্য এরকম কিছু অপারেটর ব্যবহার করা হয়। তো আমরা চলো আমাদের মূল অঙ্কে চলে যাই। তো আমাদের অঙ্কের মধ্যে আছে যে তোমার তৃতীয় অধ্যায় থ্রির এর মধ্যে দেখো, 1 নম্বরে আছে যে অর্গান চিত্রে স্থাপন করো, এবং 2 নম্বরে মডুলাস এবং আর্গুমেন্ট নির্ণয় করতে হবে। তো সকল পৃথিবীর যত বাস্তব সংখ্যা আছে, সকল বাস্তব সংখ্যাকে সকল জটিল সংখ্যাকে x প্লাস আই ওয়াই এই আকারে প্রকাশ করা হয়। আর এই আকারে প্রকাশ করলে এটাকে কি বলে, যে এর এক্স এর অংশ হচ্ছে বাস্তব আর ওয়াই এর অংশ কি অবাস্তব। তো এই বাস্তব এবং অবাস্তব সংখ্যার মধ্যে পারস্পরিক সম্পর্ক নির্ণয়ের জন্য মডুলাস এবং আর্গুমেন্ট নির্ণয় করতে হয়। তো এখন দেখো, আমরা মডুলাস এবং আর্গুমেন্ট জানবো। তো ধরো, যদি এক্স এবং এটা একটা কি হয়, যে জটিল সংখ্যা যদি এটা একটা জটিল সংখ্যা হয়, তাহলে এর মডুলাস হচ্ছে √(x² + y²), অর্থাৎ বাস্তব অংশের উপরে স্কোয়ার এবং কি অবাস্তব অংশ অর্থাৎ আই এর সহগের উপরে স্কোয়ার। আর এখানে আই কি ইমেজিনারি নাম্বার, অর্থাৎ অবাস্তব সংখ্যা। যে কোনো সংখ্যার সাথে যদি আই হয়, তাহলে আমরা বুঝবো সেটা কি অবাস্তব সংখ্যা। তো দেখো, এই হলো আমাদের মডুলাস। এবং আর্গুমেন্ট নির্ণয়ের সূত্র হচ্ছে আর্গুমেন্টকে অর্থাৎ এই বাস্তব এবং অবাস্তবের সাথে যে একটা কৌণিক সম্পর্ক, সেই কৌণিক সম্পর্ককে আর্গুমেন্ট দ্বারা প্রকাশ করে। আর্গুমেন্ট সমান হচ্ছে থিটা সমান tan−1y/x। এই হচ্ছে আমাদের অবাস্তব এবং বাস্তবের সাথে যে একটা পারস্পরিক সম্পর্ক, এই সম্পর্ক অর্থাৎ মডুলাস এবং আর্গুমেন্ট দ্বারা কি বাস্তব সংখ্যাকে কি আমরা অবাস্তব সংখ্যাকে আমরা বাস্তবে সংখ্যার সাথে একটা সম্পর্ক বা রিলেশন তৈরি করে দিতে পারি। তো দেখো, আমাদের এই আই এবং আয়ের মধ্যে কিছু সম্পর্ক জানা দরকার, যে অঙ্কের মধ্যে লাগবে। আমরা জানি, দেখো শুধু আই সমান হচ্ছে √(-1). তো আই² সমান √(-1) এর উপরে স্কোয়ার, তার মানে কি -1। কিছুক্ষণ আগেও আমরা এটা দেখেছিলাম। তো এখন যদি আমরা আয়ের উপর কিউব ব্যবহার করি, দেখো আই কিউব আমরা এইভাবে লিখতে পারি I² ইন্টু আই। তো দেখো, I² এর মান আমরা জানি -1, সাথে আছে আই, তার মানে কি -i, অর্থাৎ সর্বোপরি আই কিউব সমান আমরা পেলাম -i। তো একেবারে সেম ওয়েতে আমরা যদি আই কিউব সমান -i পাই, তো এখানে যদি আমরা আয়ের উপরে পাওয়ার 5 ব্যবহার করলাম, অথবা এই 3 উপরে যদি ধরো স্কোয়ার দিলাম, তো এদিকেও কি স্কোয়ার দিলাম,
তো এখানে কি হয়, আই এর উপরে পাওয়ার 6 হয়, আর এখানে কি আই এর উপরে স্কোয়ার হয়। তার মানে কি আই টু দি পাওয়ার 6 সমান কত দাঁড়ায়, -1, অর্থাৎ আই স্কোয়ারের মান -1। তার মানে কি এরকম আই কিউবের মান বেস ধরে কি আমি যে কোনো আয়ের উপরে যত পাওয়ার থাকে সেই পাওয়ারগুলোর মান কি আমি অতি সহজে বের করতে পারবো। তো আমরা কি এরকম আয়ের মান বের করা শিখলাম। তো এরপর দেখো আমরা মডুলাস এবং আর্গুমেন্ট নির্ণয় করব। মডুলাস এবং আর্গুমেন্ট নির্ণয়ের যে সূত্র আমরা জানলাম, তো 3 এর মধ্যে 2 নাম্বার অঙ্কের অঙ্ক দেখো বুয়েটে আসছে 2 এর 1, হ্যাঁ, এবং 2 এর 3 আসছে বুয়েটে। তো আমরা এখান থেকে করব। তো দেখো এক্সারসাইজ 3 এর এ 2 এর 2, 2 এর 3 করি আমরা। দেখো 1 প্লাস রুট 3i, এই হচ্ছে আমাদের অঙ্ক 1 প্লাস রুট 3i। তো দেখো এন 1 প্লাস রুট 3i একটা রাশি। তো আমরা যদি এটাকে আমরা এর সাথে x এবং y এর সাথে তুলনা করি, তার মানে এখানে x সমান হচ্ছে যে 1 আর y সমান হচ্ছে কত, রুট 3। তো আমরা কিছুক্ষণ আগে এরকম সূত্র দেখেছি যে x প্লাস আই ওয়াই যদি এইরকম থাকে তাহলে এর মডুলাস এবং আর্গুমেন্ট, আমাদের প্রশ্ন চেয়েছে মডুলাস এবং আর্গুমেন্ট নির্ণয় করো। তো মডুলাস এবং আর্গুমেন্ট নির্ণয় করব। দেখো এখন লেখলা এর মডুলাস। তো মডুলাস কি, যে রুট ওভার 1 এর উপর স্কোয়ার এবং রুট 3 এর উপর স্কোয়ার, তাহলে কি হয় 1 প্লাস 3 সব করলে 4 হয়, 4 মানে 2। তার মানে কি এর মডুলাস অলরেডি আমরা পেয়ে ফেলেছি মডুলাস। এখন কি করব, আমরা আর্গুমেন্ট নির্ণয় করব। তো দেখো আর্গুমেন্ট নির্ণয়ের জন্য আমাদেরকে থিটার মান বের করতে হবে। আর্গুমেন্ট থিটা সমান tan ইনভার্স, আমরা জানি y বাই x, এখানে y হচ্ছে রুট 3 আর x হচ্ছে 1। তো যাই হোক tan ইনভার্স সর্বোপরি রুট 3 পেলাম। তো tan ইনভার্স রুট 3 এর মান আমরা কি জানি, যে ক্লাস 19 পড়েছ, 10 রুট 3 মান হচ্ছে 60 ডিগ্রি, অর্থাৎ π/3। বাস, তাহলে আমরা কি এই অঙ্কটার আর্গুমেন্ট এবং মডুলাস অলরেডি পেয়ে ফেলেছি। তো দেখো আবার অনেকটা জায়গায় আছে যে, যেমন 4 নম্বরে আছে, ঠিক এমনই একটা অঙ্ক 4 নম্বরে আছে। দেখো 4-এর 1-এও আছে, যে কোসে নিচের জটিল সংখ্যাগুলো পোলার আকারে প্রকাশ করো, মুখ্য আর্গুমেন্ট ও সাধারণ আর্গুমেন্ট নির্ণয় করো। পোলার আকারে প্রকাশ, তো দেখো পোলার আকারে আমরা যদি এই অঙ্কটাকে প্রকাশ করি, হুবহু একই অঙ্ক 4-এর 1 নাম্বার অঙ্কে আছে, তোমরা তোমাদের পাঠ্য বইয়ের মধ্যে দেখতে পারো যে সেম অঙ্ক, অর্থাৎ 3-এর 2, 2-এর 3 এবং 4-এর 1 একই রকমের অঙ্ক। তো আমরা একে কি করব, পোলার আকারে প্রকাশ করব। হ্যাঁ, তো পোলার আকারে প্রকাশ করার সূত্র দেখো, যে কোনো রাশিকে পোলার আকারে প্রকাশ, পোলার আকারে প্রকাশের জন্য যে সূত্র দরকার আমরা জানি আর কস থিটা প্লাস আর সাইন থিটা। আমরা পোলার আকারে প্রকাশের ক্ষেত্রে এই জিনিসটা জানি যে আর কস থিটা প্লাস কত, আই আর সাইন থিটা। তো দেখো এখানে অবশ্যই কিন্তু একটা আই থাকবে। তো আমরা এখান থেকে কি আর কমন নিলে কস থিটা প্লাস আই সাইন থিটা এইভাবে লিখতে পারি। এটা হচ্ছে পোলার আকার। তো যাই হোক এটার সূত্র অ্যাপ্লাই করলাম। তো এখানে কিন্তু আর বলতে মডুলাসকে বোঝানো হয়েছে, মডুলাস ইকুয়াল আর, তার মানে কি আর ইকুয়াল 2। অর্থাৎ আমরা 2-এর 3 করেছি, পাশাপাশি কি 4-এর অঙ্কটাও কি করে দিচ্ছি। তো দেখো যাই হোক আমরা এখন কি যে আর্গুমেন্ট এবং পোলার আকারও প্রকাশ করেছি। এখন দেখো আমরা পোলার আকারে প্রকাশ করব। তো দেখো আর এর মানটা কি করব, যে অলরেডি বসিয়ে দিব। আর এর মান পেয়েছি আমরা 2। এদিকে দেখো কস থিতার মান আছে আমাদের কত, π/3 প্লাস আই সাইন থিতা। তো থিতার মান কত আছে আমাদের, π/3, দ্যাট ইজ অ্যান্সার। তো এরকম করে কি তুমি চাইলে সবগুলোর মানে এরকম পোলার আকৃতিতে প্রকাশ করতে পারবে। তো আমরা কিন্তু অলরেডি পোলার আকৃতিতে প্রকাশ করে ফেলেছি। তো অর্থাৎ 4-এর 1 নাম্বার এখন করতেছি, যদি আমরা 2-এর 3 করেছি, তো 2-এর 3 এবং 4-এর 1 তো এখন আমরা কি 4-এর 1ও করতেছি। দেখো তার মানে কি এতটুকু করলে
4-এর 1 অলরেডি হয়ে গেল। আর আমরা যদি এখানেই শেষ করে দেই, এখানে শেষ করে দিলে কি 2-এর 3 নাম্বার অলরেডি আমার শেষ হয়। তার মানে কি আমরা একটা অঙ্ক দিয়া 2টা অঙ্ক করে ফেলতেছি। তো 4-এর 1-এর মধ্যে কি করছে যে জটিল সংখ্যাগুলোকে পোলার আকারে প্রকাশ করো। তো পোলার আকারে অলরেডি আমরা প্রকাশ করলাম এবং মুখ্য আর্গুমেন্ট ও সাধারণ আর্গুমেন্ট নির্ণয় করো। তো আমরা মুখ্য আর্গুমেন্ট এবং সাধারণ আর্গুমেন্ট কি একটু বুঝবো। যে জেনারেলি আমরা যে আর্গুমেন্টটা পাবো, আর্গুমেন্টের মধ্যে সর্বনিম্ন যে মানটা পাবো সেটা হচ্ছে কি মুখ্য আর্গুমেন্ট। হ্যাঁ, তাহলে আমরা কি অলরেডি π/3 পেয়েছি, অর্থাৎ মুখ্য আর্গুমেন্ট অলরেডি এটা মুখ্য আর্গুমেন্ট কত π/3 পেলাম। তো পোলার আকারে প্রকাশ করতে বলছে, পোলার আকারে প্রকাশ করেছি। তো আমরা কি মুখ্য আর্গুমেন্ট পোলার আকার 4-এর 1-এর অলরেডি মানে করে ফেলেছি। তো 4-এর 1-এর মধ্যে আরেকটা চেয়েছে সাধারণ আর্গুমেন্ট নির্ণয় করো। তো সাধারণ আর্গুমেন্ট কি, যেমন যে কোনো জিনিস যদি সাধারণ হয় তার মানে কি এর ক্ষেত্রে সব কিছু কি একেবারে সবার জন্য উন্মুক্ত থাকবে। তো যাই হোক, দেখো সাধারণ আর্গুমেন্টের ক্ষেত্রে আমরা যে কাজটা করব, তো সাধারণ আর্গুমেন্টের ক্ষেত্রে লিখবা সাধারণ আর্গুমেন্ট। তো সাধারণ আর্গুমেন্টের জন্য আমরা যে কাজটা তোমাদের এই জন্য করব সেটা হচ্ছে দেখো আমাদের যে মানে যেই কোনো রাশির অন্তর্ভুক্ত কোণ, যে কোনো রাশির অন্তর্ভুক্ত কোণ কি, দেখো ধরো একটা রাশি, যদি এদিকে দেখা যাচ্ছে না, খেয়াল করো। ধরো একটা বৃত্ত, এই সম্পূর্ণ বৃত্তের অন্তর্ভুক্ত কোণ কত হয়? সম্পূর্ণ বৃত্তের অন্তর্ভুক্ত কোণ কি 90, 90 এবং 90, এটাও 90, অর্থাৎ 4টা 90 মিলে কি হয় 360 ডিগ্রি, অর্থাৎ কি 2π হয়। অর্থাৎ যেই কোনো রাশির মানে অন্তর্ভুক্ত কোণ, এটা যত কোণেই ঘুরুক 2π এর চেয়ে মানে বড় কোণে ঘুরার কোনো সামর্থ্য মানে কারোরই নাই। অর্থাৎ একটা বৃত্তের বা সার্কেলের বা সারা পৃথিবীর মানে চতুর্পার্শ্ব যদি তুমি ঘুরে আসো, কোণ কিন্তু মানে কি অতিক্রম করবে 2π, অথবা 2π এর কম, 2π এর বেশি না। তো এই 2π এর সাথে অ্যাড করলে কি সাধারণ আর্গুমেন্ট বের হয়। তো দেখো সাধারণ আর্গুমেন্ট, তো আমরা নর্মালি আর্গুমেন্ট পেয়েছি π/3। তো এর সাথে আমরা কি করবো, সাধারণ আর্গুমেন্ট হচ্ছে 2nπ + π/3। তার মানে কি আমরা অলরেডি সাধারণ আর্গুমেন্ট করে ফেললাম। তোমরা যারা এখনো জয়েন করো নাই তারা মানে তোমরা তোমাদের বন্ধুদেরকে শেয়ার করে দিতে পারো যে ক্লাসটা খুবই গুরুত্বপূর্ণ। আমরা জটিল সংখ্যা নিয়ে আলোচনা করতেছিলাম। দ্বিতীয় পত্র বের করে দেখতে পারো। আচ্ছা, যাই হোক, দেখো তাহলে আমরা মোটামুটি আর্গুমেন্ট এবং পোলার আকার এবং বের করে ফেললাম। তো আমরা পরবর্তী অঙ্কে চলে যাব। তো আমাদের পরবর্তীটা হচ্ছে যে দেখো 5 নাম্বার a + ib আকারে প্রকাশ করো, এমন অঙ্ক। তো আমরা এখান থেকে একটা অঙ্ক করে দিতেছি টাইপ 4-এর a + ib আকারে প্রকাশ। তো দেখো এখানে আমাদের a + ib আকারে প্রকাশের জন্য যে কাজটা করতে হবে সেটা হচ্ছে, প্রথমে ধরো আমরা একটা অঙ্ক উঠাই 5-এর 2 নাম্বার অঙ্ক উঠাইলাম 1 + 2i আর 3 - 4i। যদি এই রাশিটাকে আমাকে বলে যে a + ib আকারে প্রকাশ করো, তাহলে আমরা কি করব একটু খেয়াল করো। যে a + ib অর্থাৎ এই আকারে প্রকাশ, a + ib অর্থাৎ আমরা কিন্তু কিছুক্ষণ আগেও জেনেছি যে a + ib যেই কথা x + iy কি একই কথা। তার মানে কি x + iy আকারে যে কোনো রাশিকে প্রকাশ করাই a + ib আকারে প্রকাশ করা। তো আমরা দেখো যে নিচে কোনো ভগ্নাংশ রাখা যাবে না এবং ভগ্নাংশের মধ্যে বিশেষ করে আই রাখা যাবে না। তো এই আইকে বাদ করার জন্য একটাই ওয়ে, আয়ের উপরে যেই করে হোক স্কোয়ার আনা দরকার। যদি স্কোয়ার আনি আমরা জানি কি আই স্কোয়ারের মান -1। তো যাই হোক, 1 + 2i 3 - 4i আমরা তো এটা লিখলাম। তো এর উল্টাটা লিখবো এখানে কত 3 + 4i এবং উপরও 3 + 4i লিখলাম। একটু ভালোভাবে খেয়াল করো। তো আমরা নিচে কি করব যে a - b * a + b সূত্র করবো, স্কয়ার - b স্কয়ার। মূলত এই কাজ করার জন্য আমরা কি 3 + 4i এর সাথে এনেছি। তো দেখো স্কয়ার 4i এর উপরও স্কয়ার। তো আমরা এই 1 দিয়ে যদি একটু গুণ করি 1 অর্থাৎ 3 + 4i এবং 2 দিয়ে গুণ করলে
3 × 6i প্লাস 4 × 8i²। এই হলো আমাদের মোটামুটিভাবে গুণ, অর্থাৎ 1 দিয়ে গুণ করেছি এবং 2 দিয়ে কি প্রত্যেকটা রাশিকে গুণ করেছি, আর নিচে তো স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র করেছি। তাহলে দেখো 3 এর স্কোয়ার থাকলে 9 হয়, আর 4 এর স্কোয়ার থাকলে 16 হয়। আমরা কিন্তু আই স্কোয়ারের মান জানি -1, তো -1-এর কারণে এই মাইনাসটা কি প্লাস হয়ে যাবে। তো আমরা এখানে অলরেডি প্লাস দিয়ে দিলাম। তো আমাদের দেখো এখানে কি থাকে 3 আর প্লাস 3টা আর 6টা অর্থাৎ 10টাই লিখলাম, এবং আয়ের উপরে স্কোয়ার থাকার কারণে কি এখানেও মাইনাস হয়ে যাবে, আর মাইনাস হয়ে গেলে কি হয় সে -8। তো -8 হলে নিচে আছে 25, আর এদিকে দেখো -5 প্লাস 10i। তো দেখো আমরা যদি এখান থেকে -5কে কমন নিয়ে নিই, অথবা 5 কমন নিয়ে নিলাম +5, তাহলে কত -1 প্লাস 2i, আর নিচে থাকে 25। তো যদি আমরা কেটে নেই তাহলে কি পাই 1/5 ইন্টু -1 প্লাস 2i। তো আমরা কি এই আকারে যদি প্রকাশ করি, এটাও কি a প্লাস আই বি আকার হয়েছে, অথবা আমরা এই 5টাকে যা নিচে যদি দিয়ে দিই তাহলে কি হয় -1/5 প্লাস 2/5 ইন্টু i। এই তাহলে কি এটা হচ্ছে আমাদের a এবং এটা কি হচ্ছে আমাদের b, তার মানে কি প্লাস মাঝখানে কি সাথে i আছে, অর্থাৎ a প্লাস আই বি আকারে অলরেডি প্রকাশ হয়ে গেছে। তার মানে কি এটাই আমাদের রেজাল্ট। তো আশা করি কি তোমরা সবাই বুঝতে পেরেছো যে a প্লাস আই বি আকারে কীভাবে প্রকাশ করে। এখন যদি বলে যে এর মডুলাস এবং আর্গুমেন্ট নির্ণয় করতে, সেটাও আশা করি তোমরা পারবা, কারণ কি এর মডুলাস এবং আর্গুমেন্ট নির্ণয় করার জন্য যে মেথডটা আমাদের দরকার অলরেডি আমরা দিয়েছি, এবং কি a প্লাস আই বি আকারে প্রকাশ করছি, অর্থাৎ x প্লাস আই ওয়াই আকারে প্রকাশ হয়েছে। তাহলে কি তোমরা আশা করি সব মানে কি এই অঙ্কটা করতে পারবে। তো আমরা পরবর্তী অঙ্কে চলে যাই, অর্থাৎ একটা নতুন টাইপের অঙ্ক করব। দেখো আমরা টাইপ 5-এর মধ্যে চলে যাই। 5-এর মধ্যে এখানে অনেকগুলো অঙ্ক দেয়া আছে, প্রায় সবগুলোই অঙ্ক কি একই রকম। তো আমরা দেখো 5-এর অর্থাৎ 7 নাম্বারের 1 নাম্বার অঙ্কটা করি। তো 7-এর 1 নাম্বার অঙ্ক করার জন্য যে কাজটা করব, দেখো 7-এর 1 আমাদের দেয়া আছে a প্লাস আই বি ইন্টু সি প্লাস আইডি ইকুয়ালস টু এক্স প্লাস আই ওয়াই। এটা দেয়া আছে, তো আমাদের বানাতে হবে a মাইনাস আই বি ইন্টু সি মাইনাস আইডি ইকুয়াল টু এক্স মাইনাস আই ওয়াই। এটা বানাতে হবে। তো দেখো আমরা আগে গুণ করে কি বাস্তব এবং অবাস্তব অংশকে কি পৃথক করে নেই, তাহলে কি সহজ হবে। দেখো এই এ দিয়ে যদি আমরা একে গুণ করি, তো এ সি প্লাস এ আইডি, তো আইডি সেম বি দিয়ে যদি আমরা গুণ করি তাহলে কি পাই আই বি সি। এ আই এবং আই গুণ করলে আই স্কোয়ার হয়, তো আই স্কোয়ার মানে কি -1, এই জন্য শুধু বিডি লিখলাম মাইনাস, আর এক্স প্লাস আই ওয়াই। তো দেখো এই রাশি থেকে কি করবো আমরা বাস্তব অংশ এবং অবাস্তব অংশ পৃথক করব, মানে আলাদা আলাদা করব। অর্থাৎ আই যেখানে যেখানে আছে ওইটা নিব ডান পাশে, আই সারাগুলো নিব বাম পাশে। তাহলে দেখো এখানে এ সি মাইনাস বিডি প্লাস আই ইন্টু এডি প্লাস বিসি সমান এক্স প্লাস আই ওয়াই। যাই হোক দেখো এখানে এ সি মাইনাস বিডি ঠিক আছে, আমরা অলরেডি পরিবর্তন করেছি। তো এখন দেখো যে কাজটা আমরা করব, এখানে দেখো বাস্তব অংশ হচ্ছে এখানে এক্স, আর এখানে এই যে এসি মাইনাস বিডি, আর এখানে অবাস্তব অংশ ওয়াই, হ্যাঁ, এবং এখানে কি এডি প্লাস বিসি। তো যাই হোক আমরা যে কাজটা এখন করব, যে উভয় পক্ষে বাস্তব এবং অবাস্তব অংশ কি সমীকৃত করব। তো দেখো উভয় পক্ষে বাস্তব ও অবাস্তব অংশ সমীকৃত
কৃত করে পাই। তো দেখো এখানে বাস্তব অংশ এক্স, এখানে তো তার মানে এক্স ইকুয়ালস টু এসি মাইনাস বিডি। আবার এই পাশে বাস্তব অংশ হচ্ছে, অবাস্তব অংশ হচ্ছে এটা, তার মানে ওয়াই সমান কত, এডি প্লাস বিসি। মোটামুটি ভাবে কি আমরা এক্স এবং ওয়াই এর ভ্যালু পেলাম। তো আমাদের দেখো যে এটা বানাতে হবে, অর্থাৎ এর যাকে প্রমাণ করতে হবে সেখানে এক্স মাইনাস আই ওয়াই দেওয়া আছে। তো আমরা এক্স মাইনাস আই ওয়াই এর কাজ করলে কি আমাদের কাঙ্ক্ষিত ফলাফল পেয়ে যাব। তো দেখো এখন কি করব, তাহলে তুমি লিখতে পারো এখন এক্স মাইনাস আই ওয়াই ইকুয়ালস টু, তার মানে এক্স এর ভ্যালু প্রথম লিখবো এসি মাইনাস বিডি মাইনাস আই ইন্টু এডি প্লাস বিসি, বাস। তো দেখো এখানে আমাদের এক্স মাইনাস আই ওয়াই সমান কি করবো আমরা, এসি মাইনাস বিডি আছে, এই আই কে আমরা যার যার সাথে কি গুণ করে দিব। তো আই এডি মাইনাস আই বিসি, তো আমরা পেলাম আই এডি এবং মাইনাস আই বিসি। তো এখন যে কাজটা করব আমরা, দেখো আমাদের প্রমাণ করতে হবে যেটা, এটা তোমাদের বোঝানোর জন্য একটু এদিকে উঠায় রাখতেছি। দেখো এখানে আমাদের প্রমাণ করতে হবে এক্স মাইনাস আই ওয়াই ইকুয়ালস টু, দেখো এ মাইনাস আই বি ইন্টু সি মাইনাস আইডি। এই তো তোমার পরীক্ষার হলে কিন্তু অবশ্যই দেয়া থাকবে এই রাশিটা। তো তুমি এতটুকু তোমাকে প্রমাণ করতে হবে, এই এতটুকুকে, তাহলে তুমি কি সহজে এখান থেকে কি একটা সহজে আমরা একটা মানে কি কৌশল বের করতে পারি। কি কৌশলটা, যে এদেরকে গুণ করলে কি আমরা এটাই পাবো। তো আমরা কি একটু উল্টা করি সারা জীবন, তো নিচের উপর থেকে নিচে অঙ্ক করছি, উপরের লাইন থেকে নিচের লাইন, এইভাবে আমরা আজকে করবো কি নিচের লাইন থেকে কি উপরের লাইন। দেখো যদি আমরা এভাবে লিখি এক্স মাইনাস আই ওয়াই দিকে আছে, ঠিক আছে। তো এদিকে যদি আমরা এ দিয়ে গুণ করি, দেখো এসি মাইনাস মাইনাস এ এ আই এডি, এবং এটা দ্বারা গুণ করলে কত হয়, আই বিসি আর প্লাস আই স্কোয়ার বিডি। এই তো দেখো এই লাইনের সাথে এই লাইনের অমিলটা কোন জায়গায়, দেখো আমরা ওইটা মিলানোর চেষ্টা করতেছি। দেখো এক্স মাইনাস আই ওয়াই তো আমাদের এখানে আছে, এই যে এসি আছে, আই এডি যে এখানে আই এডি লিখলাম, আই এডি আছে, আই বিসি যে দেখো এখানে আই বিসি আছে মাইনাস আই বিসি। এখন বিডির আগে দেখো প্লাস আছে, এখানে মাইনাস আছে। তো আমরা কি করব, এখানে প্লাস দিলে একটা মাইনাস ওয়ান কিন্তু এর সাথে রয়ে গেছে, আর মাইনাস ওয়ানের জন্য কি আমরা আই স্কোয়ার লিখতে পারি। তার মানে কি এখানে আই স্কোয়ার বিডি অবশ্যই লিখতে পারি। তো আই স্কোয়ার বিডি অর্থাৎ কি এই লাইন যা এটা যা এটাও তা, এবং এটা যা এই লাইনটাও তা। তার মানে কি এরকম ভাবে সাজাইলে আমরা কি খুব সহজেই অঙ্কটা করে ফেলতে পারি। অর্থাৎ আমরা নিচের থেকে যদি উপরে উঠি তাহলে অঙ্ক আমাদের মিলে যাবে। অর্থাৎ আমার ব্রেন খাটায় কষ্ট করে করার দরকার নাই। তো আশা করি কি অঙ্কটা বুঝতে পেরেছ। তো আমরা পরবর্তী নিয়মের অঙ্কে চলে যাব এখন। দেখো তো আমরা এখন দেখো টাইপ 6 এর অঙ্কে চলে যাব। টাইপ 6 এর মধ্যে দেখো দেয়া আছে যে জেড সমান এক্স প্লাস আই ওয়াই যদি হয় তবে কতগুলো রাশি দেয়া আছে, এবং এই সমস্ত রাশিগুলোর সঞ্চার পদ বলতে হবে যে সঞ্চার পদগুলো কেমন। তো এই সঞ্চার পদের জন্য দেখছো নাকি না, আচ্ছা যাক দেখো এখন যে কাজটা করবো আমরা 8 এর 1 করার জন্য যে কাজটা করবো, আমাদের দেয়া আছে, দেখো দেয়া আছে জেড সমান এক্স প্লাস আই ওয়াই, আর আমাদের প্রমাণ করতে হবে 8 এর 1 মধ্যে জেড মাইনাস 8 প্লাস জেড প্লাস 8 ইকুয়াল টু 20। বলছে যে এত দেয়া থাকলে যে কি বলছে যে এই সমীকরণ দ্বারা নির্দেশিত সঞ্চার পথের সমীকরণ বের করতে আমাদের। তো দেখো আমরা সঞ্চার পথের সমীকরণ বের করব, আর সঞ্চার পথের সমীকরণ বের করার জন্য যে কাজটা আমরা করব সেটা হচ্ছে যে, এবং এই জেটের মানগুলো যথাস্থানে বসাবো। তো এখানে দেখো এরকম লম্বা লম্বা কিছু দাগ আছে, আসলে এই লম্বা লম্বা দাগগুলো আসলে কি সেটা আমাদের আগে জানা দরকার।
তোমরা অনেকে অনেকে 9-10-এ জেনেছো যে একে কি পরম মান বলে, আর বর্তমানে এখন একে মডুলাস বলা হয়, মডুলাস। তো কিছুক্ষণ আগে কিন্তু আমরা মডুলাস নির্ণয় দেখেছিলাম যে এক্স প্লাস আই ওয়াই আকারে থাকলে এর মডুলাস হচ্ছে কত, √x² প্লাস y²। তার মানে কি এই চিহ্নগুলো উঠাতে হলে এই সূত্র অ্যাপ্লাই করতে হবে। এতটুকু আশা করি তোমরা বুঝতে পেরেছো। তো এখন দেখো আমরা অঙ্কটা করার চেষ্টা করি। এই জেড এর মান হচ্ছে এক্স প্লাস আই ওয়াই -8 লিখলাম। এখানে দেখো এক্স প্লাস আই ওয়াই +8 এটাও লিখলাম = 20। তো এখন যে কাজটা আমরা করব, আমরা একে এক্স প্লাস আই ওয়াই আকারে প্রকাশ করব। এক্স বলতে ধ্রুব বাস্তব সংখ্যা এবং আই ওয়াই বলতে জটিল সংখ্যা, যেটা কি অবাস্তব থাকবে। তো দেখো আমরা এই আই ওয়াইকে আমরা ডান পাশে নিয়ে যাই, x -8 প্লাস আই ওয়াই লিখলাম। এদিকে দেখো x +8 প্লাস আই ওয়াই লিখলাম এবং 20। তো কিছুক্ষণ আগে কিন্তু আমরা অলরেডি মডুলাস এবং আর্গুমেন্ট নির্ণয় করা শিখেছিলাম। তো মডুলাস এবং আর্গুমেন্টের মধ্যে দেখেছিলাম যে আই সারা যে অঞ্চলটুক থাকতো ততটুকু আমরা এক্স ধরতাম। এখন আমরা এতটুকু এক্স ধরবো, আর এটা তো ওয়াই আছেই। তো এই মডুলাস চিহ্ন যদি উঠাইতে চাই তাহলে আমরা যে কাজটা করব, এখানে কি রুট নিয়ে আসবো। তো x² এক্স বলতে x-8² আর এটা y² প্লাস এদিকেও দেখো x + 8² আর এখানে কি y² সমান কত, 20। তো আশা করি কি এতটুকু পর্যন্ত বুঝতে পেরেছ। তো এখন এই রুটটাকে যদি আমরা ওই পাশে নিয়ে যাই তাহলে কি সমাধান করতে পারবো। উচ্চতর গণিতে তোমরা অনেকেই করেছ এভাবে। √x - 8, আচ্ছা x + 8টা আমরা এদিকে রাখলাম, x + 8² প্লাস y² রেখে দিলাম। তো 20 - √x - 8² প্লাস y²। বাস। তো এখন আমরা যে কাজটা করলাম, একে আমরা কি ওই পাশে নিয়ে গেলাম এবং কি করব, এখন এখানে স্কোয়ার করব, এখানে স্কোয়ার করব, বর্গ করে লিখলাম। তাহলে দেখো x + 8² প্লাস y² হয়, আর এই পাশে যদি আমরা 20² দিয়ে 400 লিখতে পারবো। হ্যাঁ, এবং এই স্কোয়ারে এতটুকু কেটে যাবে, তাহলে কি মানে প্রথমে 2ab লিখি। তো 2ab লিখলে 20 × 40 √x - 8² প্লাস y²। বাস। আর নিচে আছে আমাদের কত, x - 8² এর সূত্র হচ্ছে কত, 4ab। তাহলে এখানে দেখো 4, a বলতে x, b বলতে 8 আর y² কাটা, এদিকে আছে 400 আর এদিকে -40 √x - 8² প্লাস y² পেলাম। তো আশা করি কি এতটুকু পর্যন্ত বুঝতে পেরেছ। তো এখন দেখো এখানে যে কাজটা করব, 8 × 16। তো এই 16 দিয়ে কি এদিকে ভাগ যায় কিনা দেখবো। উভয় পক্ষে ভাগ যাবে, 8 দিয়ে অবশ্যই ভাগ যাবে, 5 × 40 এবং এটাকে 8 দিয়ে ভাগ করা যাবে। 16 দিয়ে যদি ভাগ করি, তো দেখো এখানে যদি আমরা উভয় পক্ষে 8 দ্বারা ভাগ করি তাহলে এদিকে পাই 4x, হ্যাঁ, এবং এদিকে পাবো 50 এবং এদিকে পাবো তোমার 5 এবং এদিকে পাবো x - 8² প্লাস y²। তো এখন যে রাশি পেলাম, এই রাশিটাকে যদি উভয় পক্ষে বর্গ করি তাহলে কি পাবো যে x² এর একটা রাশি পাবো, x² প্লাস y² এর রাশি পাবো যদি এই রাশিটাকে বর্গ করি। এবং বর্গ করলে ফাইনালি যে কাজটা হবে, তোমরা অবশ্যই এই সমাধানটা করবে বাসায়। ফাইনালি যে কাজটা হবে, দেখো উপবৃত্তের সমীকরণ পাবো। কিরকম পাবো, দেখো x² বাই 100 পাবো এবং মানে y² বাই মানে 10-এর উপরে স্কোয়ার পাবো এবং 6-এর উপরে স্কোয়ার পাবো 1। অর্থাৎ এই যে সমীকরণটা, এই সমীকরণটা কি উপবৃত্ত নির্দেশ করে। আমরা যখন দ্বিতীয় পত্রের অর্থাৎ এই বইয়ের 6ষ্ঠ অধ্যায় করব তখন কি খুব সহজেই বুঝে ফেলবে যে এটা যে একটা উপবৃত্তের সমীকরণ। আর উপবৃত্ত হলে কি তুমি খুব সহজেই মানে কি অতএব লিখতে পারবা যে ইহা একটি উপবৃত্ত নির্দেশ করে। তার মানে কি আশা করি যে তোমরা সকলে কি অঙ্কটা বুঝতে পেরেছ।
তো এরকম করে কি আটের যতগুলো অঙ্ক আছে সবগুলো অঙ্কই কি এমন, তো তোমরা বাসায় প্রত্যেকে চেষ্টা করবা এবং এরকম সঞ্চার পথ নির্ণয় করবে। তবে সঞ্চার পথটা বুঝতে হয়তো তোমাদের একটু প্রবলেম হবে। আসলে এই সঞ্চার পথগুলো হচ্ছে যে কোনটা বৃত্তের সমীকরণ, তোমরা 9-10 কিন্তু দেখেছিলে যে বৃত্তের সমীকরণ ছিল এরকম এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার সমান আর স্কোয়ার হলে এটা মূলবিন্দুগামী বৃত্ত, এক্স মাইনাস এইচ হোল স্কোয়ার ওয়াই মাইনাস কে হোল স্কোয়ার সমান আর স্কোয়ার এমন যদি হয় তাহলে কি এটাও একটা বৃত্তের সমীকরণ। যদি এই আকারে পাও তাহলে বলবা সেটা বৃত্ত, আর যদি এই আকারে পাও তাহলে সেটা বলবা উপবৃত্ত। এবং যদি তুমি এই আকারে পাও অর্থাৎ ওয়াই স্কোয়ার সমান 4ax এই আকারে পাও তাহলে সেটা হবে কি পরাবৃত্ত, অর্থাৎ এটা হলো পরাবৃত্ত, এটা হচ্ছে উপবৃত্ত, মানে এটা শুধু বৃত্ত আর এটা কি উপবৃত্ত। অর্থাৎ এরকম করে আটের যতগুলো আছে সবগুলো সমাধান করবে এবং মানে এর মধ্যে যেই কাঠামোর পাও তো তুমি কি ওই কাঠামো অনুযায়ী বলে দিবে যে এটা সঞ্চার, এটা এর সঞ্চারপদ উপবৃত্ত, এর সঞ্চারপদ অধিবৃত্ত, এরকম যতগুলো আছে। তো আশা করি ইনশাল্লাহ ক্লাসটা বুঝতে পেরেছ। তো ঠিক আছে, সবাইকে স্বাগত জানিয়ে শেষ করতেছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।